আগামী 12ই মার্চ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হয়তো একটি অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো জাতি। নতুন এই সংসদের প্রথম অধিবেশনে যখন রাষ্ট্রপতির ভাষণ দিতে দাঁড়াবেন, ঠিক তখনই হয়তো রচিত হবে এক নতুন ইতিহাস। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির সম্প্রতি যে বিস্ফোরক মন্তব্যটি করেছেন তা শুধু একটি ব্যক্তিগত মতামত নয়, বরং এটি বাংলার আপামর ছাত্র জনতা এবং জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে অংশ নেওয়া লাখো মানুষের মনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা উচিত নয়, তার কথা শোনার কোনো প্রয়োজনই নেই। যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে শুরু করবেন, ঠিক তখনই সংসদ সদস্যদের উচিত হবে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসা বা ওয়াকআউট করা। আর তিনি যখন তার ভাষণ শেষ করে চলে যাবেন, কেবল তখনই সংসদ সদস্যরা আবার অধিবেশনে যোগ দেবেন। এই কথার অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর। এর মানে হল, আগামী 12ই মার্চ শুরু হতে যাওয়ার সংসদ অধিবেশনের শুরুতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কঠোর এবং আপোষহীন অবস্থান নিতে যাচ্ছে, যার রাষ্ট্রপতির ভাষণ বয়কটের মধ্য দিয়েই এই অধিবেশন শুরু করবে বলে প্রবল আভাস পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হল, কেন এই বয়কট? কেন রাষ্ট্রপতির ভাষণ শোনাটা এত বড় আপত্তির কারণ হয়ে দাঁড়ায়? উত্তরটা লুকিয়ে আছে গত জুলাই এবং অগস্ট মাসের সেই রক্তস্নাত দিনগুলোতে এবং বর্তমান রাষ্ট্রপতির অতীত রাজনৈতিক ও ব্যক্তিগত পদচারণায়। একটু গভীরভাবে চিন্তা করেই আমরা বুঝতে পারব বর্তমান রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাদুদ্দিন চুপ্পুর মুখ থেকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের বীরত্বগাথা শোনাটা কতটা প্রহসনের। যে জুলাই মাসে শত শত ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়েছে, সেই অভ্যুত্থানের শহীদদের নিয়ে যখন এমন একজন মানুষ স্তুতিবাক্য পাঠ করবেন, যিনি পতিত স্বৈরাচার শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন, তখন এর চেয়ে বড় অপমানজনক আর কি হতে পারে? দেশের মানুষ খুব ভালো করেই জানে এই মানুষটি শেখ হাসিনার কতটা অনুগত ছিলেন। যে ব্যক্তি শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করতে পারে, নিজেকে ধন্য মনে করতেন, যার কাছে শেখ হাসিনার সন্তুষ্টি ছিল একসময় সবচেয়ে বড় বিষয়, আজ পরিস্থিতির ফেরে তার মুখে শুনতে হবে জুলাইয়ের বিপ্লবীদের গুণগান। বলা হচ্ছে এই বিপ্লবীদের গুণগান লেখা আছে রাষ্ট্রপতির ভাষণে। এটি শুধু রাজনৈতিক বিচারিতা নয়, এটি শহীদদের রক্তের সাথে এক ধরনের নির্লজ্জ। বিষয়টি শুধু রাজনৈতিক আনুগত্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে মহোৎসব গত কয়েক বছর ধরে চলেছে, সেখানেও এই রাষ্ট্রপতি নীরব বা সরব ভূমিকা নিয়ে জনমনে বিস্তর ক্ষোভ রয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক, যে ব্যাংকের ডাইরেক্টর ছিলেন এই রাষ্ট্রপতি চুপ্পু, সেটির কথা আর না বললেই নয়। আপনারা জানেন, ইসলামী ব্যাংক তিলে তিলে গড়ে তুলেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর সাথে সংশ্লিষ্ট সাধারণ মানুষ। এটি ছিল দেশের অর্থনীতির অন্যতম একটি শক্তিশালী স্তম্ভ। কিন্তু শেখ হাসিনা এ সময় এস আলম গ্রুপের মতো রাঘব বোয়াল কিভাবে এই ব্যাংকটিকে গিলে খেয়েছে, কিভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের ব্যাংকিং খাতকে খাদের কিনারে ঠেলে দিয়েছে, তা আজ কারও অজানা নয়। অভিযোগ রয়েছে এবং এটা সত্য যে এই এস আলম গ্রুপের বিভিন্ন অপকর্মে নেপথ্যে থেকে সহযোগিতা এবং প্রশ্রয় দিয়েছেন স্বয়ং এই রাষ্ট্রপতি, যখন তিনি এই ব্যাংকের ডাইরেক্টর ছিলেন। যে এস আলমের আজ্ঞাবহ এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করার অন্যতম কুশীলবদের সহযোগী হিসেবে যারা কাজ করছেন, আজ তাদের মুখ থেকেই আমাদের শুনতে হবে নীতিবাক্য, দেশ গড়ার বাক্য। অর্থনীতি ধ্বংসকারীরা আজ সংসদ অধিবেশনে দাঁড়িয়ে অর্থনীতি গড়ার গল্প শোনাবেন, আর সংসদ সদস্যরা বসে বসে তা গিলবেন, হাততালি দিলেন। এমনটা অন্তত সচেতন নাগরিক সমাজ এবং বিপ্লবী জনতা কোনোভাবেই মেনে নিতে পারে না। জামাত ঠিক সেই কাজটিই করে। ঠিক এখানেই রাজনৈতিক দলগুলোর আদর্শিক পার্থক্যের জায়গাটা স্পষ্ট হয়ে উঠছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হয়তো বর্তমান প্রেক্ষাপটে কিছুটা নমনীয় বা আপোষের রাজনীতি করতে পারে, কারণ এই মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু ভোটের আগেও তাদের সার্ভিস দিয়েছেন, ভোটের পরও তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন। তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে সালাম দিচ্ছেন, স্যালিউট দিচ্ছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে কি শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষণা করতেই কৃতজ্ঞতাবোধ
মতামত বিএনপির হয়তো আছে। তারা বর্তমান রাষ্ট্রপতিকে আগামী ১.৫ বছর রাখবেন এবং সংসদে মাঝে মধ্যেই রাষ্ট্রপতি হয়তো ভাষণ দেন। কিন্তু অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য এবং বর্তমান রাজনৈতিক হাওয়া বিশ্লেষণ করলে এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের আপোষের পথে হাঁটবে না। তারা ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের সাথে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। জামায়াতে ইসলামী প্রমাণ করতে চায় যে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করবে না। আর তাই ১২ই মার্চের অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা শুধু ওয়াক আউট করেই ক্ষান্ত হবেন না, বরং তারা হয়তো প্রথম দিনেই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে অত্যন্ত জোরালোভাবে টেবিল চাপড়ে এই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করবেন। তারা দেশবাসীকে এই বার্তা দিতে চাইবেন যে যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী, যারা অর্থনীতি ধ্বংসকারীদের মদতদাতা, নতুন বাংলাদেশে তাদের কোনো স্থান নেই। রাজনীতিতে প্রতীকের গুরুত্ব অনেক। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করাটা শুধু একটি সংসদীয় রীতি ভাঙার নয়, এটি একটি জোরালো রাজনৈতিক স্টেট এই বার্তা দিতে যে জুলাইয়ের বিপ্লব এখনও শেষ হয়। বিপ্লবী চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রতিটি স্তরে শুদ্ধি অভিযান প্রয়োজন। এখন দেখার বিষয় আগামী ১২ই মার্চ সত্যি কি ঘটে। শুধু রাষ্ট্রপতির ভাষণ বয়কট কিংবা পদত্যাগের দাবির মধ্যেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের এই রাজনৈতিক উত্তাপ সীমাবদ্ধ থাকছে না। রাজনীতিতে যখন বড় একটা পরিবর্তনের হাওয়া লাগে তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে চিরাচরিত খেলা আমরা দেখে এসেছি, এবার হয়তো সেই ছোট বড় ধরনের ধাক্কা লাগছে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে একটি বিষয় বারবার আলোচনায় এসেছিল যে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হয়তো ডেপুটি স্পিকারের পদটি পেতে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত সোমবার যখন বিষয়টি পুনরায় সামনে আনলেন, তখন অনেকেই ভেবেছিল যে রাজনৈতিক একটা সমঝোতা হয়তো হয়ে গেল। কিন্তু না, ক্ষমতার মোহে পা পিছলে পড়তে রাজি নয় জামায়াতে ইসলামী। তা অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মতো লোভনীয় পদ তারা গ্রহণ করছেন। আর তাদের এই প্রত্যাখ্যানের কারণটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামায়াত ইসলামী মূলত আঙুল তুলেছে সেই ঐতিহাসিক জুলাই জাতীয় সংসদের দিকে, যা গণভোটের মাধ্যমে এদেশের আপামর ছাত্র জনতা অনুমোদন করেছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিমের কথায় সেই ক্ষোভ এবং হতাশা অত্যন্ত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি যা বলেছেন তা তলিয়ে দেখলে বোঝা যায় বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সাথে বিরোধী দল জামায়াতের আদর্শে এবং কাঠামোগত সংস্কার নিয়ে ঠিক কতটা দূরত্ব তৈরি হয়েছে। আব্দুল হালিম পরিষ্কার ভাষায় অভিযোগ করেছেন যে ক্ষমতাসীন দল বিএনপি এই জুলাই সনদ কার্যকরের ক্ষেত্রে এখন পর্যন্ত দৃশ্যমান এবং কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি। তাদের কাছে মনে হচ্ছে বিএনপি সরকার এখন গণভোটের সেই ম্যান্ডেট বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের ছল চাতুরি চালাকির আশ্রয় নিচ্ছেন। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে বিরোধী দলকে শুধু একটি ডেপুটি স্পিকারের চেয়ার ধরিয়ে দিয়ে পুরো সংস্কার প্রস্তাব বা জুলাই সংসদের বিশাল অঙ্গীকারকে ধামাচাপা দেওয়ার একটা সূক্ষ্ম চেষ্টা চলছে। জামায়াতকে বলছে সংস্কার প্রস্তাবের খণ্ডিত অংশ। সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি তিনি করেছেন তা হল আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোটের রায় বানচাল করার অভিযোগ। আপনারা জানেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণভোটের রায় একটি জাতির জন্য কতটা পবিত্র এবং অলঙ্ঘনীয়। সেই রায় যদি আইনি মারপেচে আটকে দেওয়ার চেষ্টা করা হয় তবে তা জুলাইয়ের শহীদদের সাথে চরম বিশ্বাসঘাতকতা। সেটাই স্মরণ করিয়ে দিতে চাইছে জামায়াত। তারা স্পষ্ট বার্তা দিচ্ছে যে সনদ তারা নিজেরা স্বাক্ষর করেছে, যে সনদের পক্ষে মানুষ ভোট দিয়ে রায় দিয়েছে, সেই জন আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো পদবি ডেপুটি স্পিকারের পদ তাদের টলাতে পারবে না। তারা শুধু সংসদে বসে হ্যাঁ জয়যুক্ত না জয়যুক্ত বলার বিরোধী দল হতে চায়। তারা চায় জুলাই সনদে থাকা প্রতিটি সংস্কার প্রস্তাবের পরিষ্কার রূপরেখা, নচেত জাতির মনে যে প্রশ্ন থেকে যাবে সেই প্রশ্নের দায়ভার জামায়াত নিতে রাজি নয়। দর্শক, এই পুরো চিত্রটি আমাদের সামনে তো সংসদের এক নতুন ডায়নামিক্স তুলে ধরছেন। একদিকে ক্ষমতাসীন বিএনপি, যারা হয়তো ঐতিহ্যগত রাজনীতির ছকেই রাষ্ট্র পরিচালনা করতে চাইছে এবং ক্ষমতার হিংসা দিয়ে বিরোধী দলকে শান্ত রাখার পুরনো ফর্মুলা ব্যবহার করছে। অন্যদিকে জামায়াত ইসলামী, যারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং গণভোটের ম্যান্ডেটকে তাদের প্রধান রাজনৈতিক ঝাল এবং তরবারি হিসেবে ব্যবহার করছেন, তারা প্রমাণ করতে চাইছে যে অতীতের আপোষের রাজনীতি তারা আর করবেন না। ফলস্বরূপ 12ই মার্চ শুরু হতে যাওয়া এই সংসদ অধিবেশন শুধু আনুষ্ঠানিকতার কোনো অধিবেশন হবে না। এটি হতে যাচ্ছে নতুন বাংলাদেশের পরীক্ষা নিয়ে দুটি ভিন্ন রাজনৈতিক দর্শনের এক তুমুল লড়াইয়ের ময়দান।
এদিকে রাষ্ট্রপতির ভাষণ বয়কট, অন্যদিকে ডেপুটি স্পিকারের পদ প্রত্যাখ্যান, এই দুটি ঘটনাই বলে দিচ্ছে সামনের দিনগুলোতে সংসদের ভেতরে এবং বাইরে এক কঠোর এবং আপোষহীন বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সরকার এখন এই চাপ কিভাবে সামলায় এবং জুলাই সনদ বাস্তবায়নে তারা শেষ পর্যন্ত কী রূপরেখা দেয় সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।